ক্লাস 12-এর ছাত্রছাত্রীদের ফিজিক্স ক্লাসরুমে স্বাগত জানাই। আমরা কারশফের সূত্র এই চ্যাপ্টারটা শুরু করেছিলাম এবং তার দুটো লেকচার হয়ে গেছে, কেসিএল এবং কেভিএল। আজকে শুরু করছি আমরা পোটেনশিওমিটার। তো আজকে পোটেনশিওমিটার কী, কাকে বলে এবং সেই সম্বন্ধীয় যে প্রবলেমগুলো রয়েছে সেগুলো নিয়ে কথা বলবো। তো মেনলি প্রথমেই বলি যে পোটেনশিওমিটারটা কী জিনিস, কাকে বলছি আমরা পোটেনশিওমিটার। তো দেখো, আমরা ব্যাটারির কথা পড়েছি। ব্যাটারি কোথায় ইউজ হয়? না, যে কোনো সার্কিটে আমরা একটা ব্যাটারি লাগিয়ে দিলে সেই সার্কিটের মধ্য দিয়ে কারেন্ট ফ্লো হয়, এটা আমরা জানি। তো ব্যাটারির সঙ্গে পোটেনশিওমিটারের কী ডিফারেন্স? ব্যাটারিতে আমরা যে কোনো একটা ভোল্টেজ ব্যবহার করতে পারি। যেরকম ধরো আমরা বলি 10 ভোল্টের ব্যাটারি বা 20 ভোল্টের ব্যাটারি বা 100 ভোল্টের ব্যাটারি। তো ব্যাটারি মানে আমরা ভেবে নিই কি তার ভোল্টেজটা ফিক্স, এবং সেটা কোনো সার্কিটে লাগিয়ে দিলেই সেই সার্কিটের মধ্যে ওই 100 ভোল্ট বা 10 ভোল্ট যে ব্যাটারিটা আমরা দিয়েছি সেই অ্যাকর্ডিংলি কারেন্ট ফ্লো হবে। কিন্তু পোটেনশিওমিটার এমন একটা জিনিস যেখান থেকে আমরা ভ্যারিয়েবল ভোল্টেজ পেতে পারি। মানে যখন আমাদের যেরকম ভোল্টেজের রিকোয়ারমেন্ট থাকবে আমরা তখন সেই রকম টাইপের ভোল্টেজ পেতে পারি। কখনো হয়তো আমাদের দেখা যেতে পারে যে কোনো একটা অ্যাপারেটাসে আমাদের 10 ভোল্ট লাগছে, আবার কোনো একটা অ্যাপারেটাসে হয়তো 100 ভোল্ট লাগছে বা কোথাও একটা 50 ভোল্ট লাগছে। তো সেক্ষেত্রে আমরা বারবার ব্যাটারিকে চেঞ্জ করব না, আমরা পোটেনশিওমিটার ইউজ করে সেটাকে রেগুলেট করাবো। তো পোটেনশিওমিটার রেগুলেট করানোর মাধ্যমে কি হবে, আমরা যে কোনো অ্যাপারেটাসে তার রিকোয়ারমেন্ট অনুযায়ী ভোল্টেজ দিতে পারবো। তো তার একটা সহজ উদাহরণ আমরা বলি, সেটা হচ্ছে আমাদের যেরকম ধরো বাড়িতে চলে সিলিং ফ্যান, সেখানে কি হয়, তা সেখানে আমাদের বাড়িতে একটা রেগুলেটর থাকে। তোমরা সবাই দেখেছো যে বাড়িতে একটা রেগুলেটর থাকে। তো সেই রেগুলেটরে কি থাকে, রেগুলেটরে দেখবে তোমরা 1 2 3 4 5 এইরকম করে কিন্তু 1 থেকে 5 বা কোনো কোনো রেগুলেটরে 1 থেকে 7ও হয়, সেইভাবে কিন্তু নাম্বারিং করা থাকে এবং আমাদের যখন যেরকম দরকার আমরা পয়েন্টারটাকে সেই জায়গায় নিয়ে যাই। যখন আমাদের একটু ঠান্ডা লাগে তখন কী করি, আমাদের ফ্যানটা স্লো চালানোর দরকার, আমরা রেগুলেটরটাকে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে একের দিকে নিয়ে যাই। বা যখন ভীষণ গরম পড়েছে তো কী করি, আমরা সবসময় চেষ্টা করি রেগুলেটরটাকে 5-এর দিকে রাখার। এই তো কাজ করি আমরা। তো মেনলি কী হচ্ছে না, যখন আমরা রেগুলেটরকে 5-এ রাখছি সেই সময় আমরা দেখছি যে ফ্যানটা ম্যাক্সিমাম স্পিডে ঘুরছে। তার মানে কি না, ফ্যানের উপরে যে অ্যাপ্লাইড ভোল্টেজ সেটা ম্যাক্সিমাম। এবার যখন আমরা ফ্যানটাকে স্লো চালাতে চাইছি সেই সময় আমরা চাইবো যে ফ্যানের যেন ভোল্টেজ কম পায়, তার ফলে কি কম স্পিডে সে চলবে। তো আলটিমেটলি আমরা কী করছি, এখানে ভোল্টেজটাকে রেগুলেট করাচ্ছি। যখন বেশি ভোল্টেজ দরকার তখন এই রেগুলেটরটাকে আমরা ঘুরিয়ে বেশি ভোল্টেজ দিচ্ছি, কখনো কম ভোল্টেজ দিচ্ছি। তো এইটা হচ্ছে একটা পোটেনশিওমিটারের সবথেকে সহজ উদাহরণ। এবার চলে আসি যে পোটেনশিওমিটার ব্যাপারটা কি, কীরকম সার্কিট হয় সেই ব্যাপারটায় আসি, এবং এই যে ব্যাপারটা বললাম যে রেগুলেট করানো, সেটা কীভাবে আমরা রেগুলেট করাই। তো ধরে নেওয়া যাক আমাদের কাছে একটা ভোল্টেজ রয়েছে। তো আমরা একটা ভোল্টেজ সোর্স নিয়ে নিলাম, তার নাম দিলাম ভি। সেই ভোল্টেজ সোর্সের দু প্রান্তে আমরা কী করছি, আমরা একটা রেজিস্ট্যান্স লাগিয়ে দিচ্ছি, এবং সেই রেজিস্ট্যান্সটা কিন্তু কোনো ছোটোখাটো রেজিস্ট্যান্স নয়, একটু বড় সাইজের রেজিস্ট্যান্স আমরা সেখানে লাগাচ্ছি। ধরে নাও এটার ভ্যালু আর, টোটালটা একটা বড় সাইজের রেজিস্ট্যান্স লাগালাম। তার দুটো প্রান্ত নাম দিই, একটা এ প্রান্ত একটা বি প্রান্ত। তাহলে কি হয়েছে, আমার বি প্রান্তের ভোল্টেজ কত রয়েছে, ভি ভোল্টেজ, আর এ প্রান্তের ভোল্টেজ হচ্ছে 0 ভোল্টেজ। তো ভোল্টেজ ডিফারেন্স কত, ভি। তাহলে 0-র রেসপেক্টে বি প্রান্ত ভি ভোল্টেজ পেয়েছে এবং তার সঙ্গে একটা আর রেজিস্ট্যান্স লাগানো রয়েছে। ভালো কথা। এবং আমরা ভেবে নিতে পারি যে এই আর রেজিস্ট্যান্সটা একটা এল লেন্থ জুড়ে রয়েছে। তো যে কোনো রেজিস্ট্যান্স মানেই আমরা যেটা ভাববো যে কোনো একটা ধাতব তার, মেটাল একটা ওয়্যার বা কপার ওয়্যারও ভাবতে পারো, যে কোনো টাইপের একটা মেটাল ওয়্যার, সেই তারটাকে ধরো আমরা ব্যাটারির দু প্রান্তে যদি লাগিয়ে দিই, তাহলে এই তারটাই কিন্তু একটা রোধের মতো, রেজিস্ট্যান্সের মতো আচরণ করে। তো সেই কারণে তোমরা রোধও দেখাতে পারো ছবিতে, বা কোনো না কোনো বইতে দেখবে সেখানে এরকমভাবে স্ট্রেট একটা এমনি সিম্পল এরম লাইন টানাও থাকতে পারে আর কি। সেক্ষেত্রে বুঝে নেবে যে এটাও একটা পোটেনশিওমিটারই আর কি। তো এই সেটআপটাকে আমরা বলছি পোটেনশিওমিটার। একটা ব্যাটারি থাকবে এবং সেই ব্যাটারির সঙ্গে একটা তার আটকানো থাকবে সিম্পলি দু প্রান্তে। সেটাকে তোমরা রোধ দিয়েও দেখাতে পারো বা সিম্পলি একটা এল লেন্থের একটা তার হিসাবেও দেখাতে পারো। এই জিনিসটাকে আমরা কিন্তু বলছি পোটেনশিওমিটার। তো এবার যেটা বলার, এখান থেকে আমরা কিভাবে ভোল্টেজটাকে সাপ্লাই দেবো, আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী যে কোনো অ্যাপারেটাসে কীভাবে সাপ্লাই দেবো। তো এখানে কি হয়েছে, এই যে পুরো সার্কিটটা রয়েছে, আমি এখানে আরেকটু ভালো করে দেখাই যে এই ধরো আমার ভি ভোল্টেজটা, এই ধরো ভি ভোল্টেজ রয়েছে এখানে, আর এইভাবে রেজিস্ট্যান্সটা লাগানো রয়েছে। হয়েছে।
এবার তাহলে দেখো, আমরা যদি কোনো একটা অ্যাপারেটাসে এই জায়গাটা থেকে ভোল্টেজ নিয়ে সাপ্লাই দিতে চাই, যে আমার এখানে একটা অন্য কোনো সার্কিট রয়েছে, এখানে একটা অন্য কোনো সার্কিট রয়েছে, যে সার্কিটে আমার ধরো ভি ভোল্টেজ দরকার, তাহলে আমরা কি করব, এই সার্কিটটাকে কানেক্ট করাবো একদম এই ভি ভোল্টেজের যেখানে এন্ড হচ্ছে সেই এন্ডের সঙ্গে আমরা এখানে সার্কিটটাকে কানেক্ট করিয়ে দেবো, তাহলে এই সার্কিটটা আমার ভি ভোল্টেজ পাবে। এবার যদি একটু কম ভোল্টেজের দরকার পড়ে, পুরো ভি এর দরকার নেই, একটু কম ভোল্টেজ দরকার পড়বে, তখন কি করব, তখন কিন্তু কানেকশানটা আমরা করাবো এরকম কোনো একটা জায়গা থেকে, এরকম জায়গা থেকে কানেকশান করাবো। ধরে নাও যে এই জায়গাটার ভোল্টেজ আমার ভি প্রাইম, তাহলে ভি প্রাইম হচ্ছে লেস দ্যান ভি, ভি এর থেকে কম ভোল্টেজ কিছু একটা। তাহলে কম ভোল্টেজ লাগলে কি করছি, আমরা একটু সরিয়ে নিয়ে সেখান থেকে কানেকশান করছি। আরও কম যদি লাগে তাহলে আরও সরিয়ে নিয়ে এখান থেকে করব। আর একদম যদি এন্ডে চলে যাই, এন্ডটা কার সঙ্গে কানেকশান রয়েছে, এন্ডে কিন্তু 0 ভোল্টের সঙ্গে কানেকশান রয়েছে, তাহলে কোনো ভোল্টেজই পাবে না সার্কিটটা। যেরকম দেখেছো যে ফ্যানের রেগুলেটরে 1 থেকে 5 ছাড়াও আর একটা 0 থাকে, 0 মানে সেখানে যদি আমরা ওটাকে বসিয়ে দিই, মানে ওই রেগুলেটরটাকে ঘুরিয়ে দিই, 0তে এনে দিই পয়েন্টারটাকে, তখন দেখা যায় কি ফ্যান বন্ধ হয়ে যায়, মানে সেখানে ফ্যানের ভোল্টেজ অ্যাকচুয়ালি 0 পাচ্ছে, তাই জন্য ফ্যান বন্ধ হয়ে যায়। তো সেই জিনিসটা হচ্ছে একদম এন্ড যে জায়গাটা, সেটাতে আমরা 0 ভোল্টেজ পেয়ে যাব। তো বোঝা গেল বিষয়টা। তাহলে আমরা এরকমভাবে এই যে রেজিস্ট্যান্স রয়েছে বা যে তারটা রয়েছে, সেই তারের বিভিন্ন প্রান্ত থেকে যদি আমরা কোনো একটা লাইন টেনে নিয়ে এসে এই সার্কিটটাতে দিই, যে সার্কিটটাতে আমাদের ভোল্টেজ দরকার, এরকম কোনো সার্কিটে দিই, তাহলে কিন্তু বিভিন্ন ধরনের ভোল্টেজ আমরা পেতে পারি। ম্যাক্সিমাম ভোল্টেজ কোনটা পাবো, যেটা আমার পোটেনশিওমিটারের ভোল্টেজ থাকবে, সেই অ্যামাউন্ট অফ ম্যাক্সিমাম ভোল্টেজ আমরা পেতে পারি। এবং তার থেকে কম ভোল্টেজগুলো বিভিন্নভাবে আমরা পেতে পারি, সেটা কিভাবে, সেটাতেই আমরা আসছি, যে কীভাবে আমরা কম ভোল্টেজ পেতে পারি। তো ভালো করে দেখো, এখানে আমরা একটা লেন্থের কথা বলে দিয়েছি শুরুতেই, যে রোধটা আমাদের রয়েছে পোটেনশিওমিটারে, সেটার লেন্থ হচ্ছে এল। তো এখান থেকে আমরা ভাবতে পারি কি, তাহলে প্রত্যেক ইউনিট ডিস্টেন্সের জন্য, একক দূরত্বের জন্য, তাহলে ভোল্টেজ কত হবে। তাহলে দেখো এখানে কি হচ্ছে, এল লেন্থের জন্য, এল যে দৈর্ঘ্য, এল দৈর্ঘ্যের জন্য বিভব কত হচ্ছে, বিভব হচ্ছে ভি, তাহলে ভোল্টেজ ভি পাচ্ছে এল লেন্থে। তাহলে একক দৈর্ঘ্যের জন্য, একক দৈর্ঘ্যের জন্য বিভব কত হবে, ভি বাই এল হবে। তাহলে আমাদের যে ভোল্টেজটা রিকোয়ার্ড রয়েছে ভি প্রাইম ধরো, তো সেটা ধরো আমরা কোনো একটা স্মল এল লেন্থের জন্য পাই, যদি পাই, তাহলে আমরা বলতে পারি, ধরে নাও যেটা স্মল এল দৈর্ঘ্যের জন্য বিভব তাহলে কত হওয়া উচিত, ভি বাই ক্যাপিটাল এল ইন্টু স্মল এল। তাহলে বিষয়টা হয়তো এইরকম, যে আমার যখন ভি ভোল্টেজ দরকার হচ্ছিল, সেই সময় এই পুরো দৈর্ঘ্যটা হয়তো ছিল কত, ক্যাপিটাল এল পরিমাণ। এবার আমার দরকার ভি প্রাইম ভোল্টেজ, সেটা হতে পারে যাই হোক না কেন, সেটা আমরা পরে অঙ্ক করার সময় দেখবো কত হতে পারে, ভি এর থেকে কম, এটুকু তো বুঝতে পারছো, ভি প্রাইম ভোল্টেজ ভি এর থেকে কম। তো সেটা হয়তো আমরা পাচ্ছি কোনো একটা স্মল এল লেন্থের জন্য। তাহলে ভি প্রাইমের ভ্যালু কত, সেটা কিন্তু আমরা এই অঙ্কটা করে বার করে নিতে পারছি। তাহলে আলটিমেট কি পেলাম, ভি প্রাইমের ভ্যালু কত, ভি বাই এল ইন্টু স্মল এল। তো তাহলে আমরা ভি তো জানি, আমাদের পোটেনশিওমিটার যখনই একটা আমরা হাতের কাছে পাবো, আমরা তো ভি এর ভ্যালু জানতে পেরে যাচ্ছি এবং এল এর ভ্যালু জানতে পেরে যাচ্ছি। পোটেনশিওমিটার তোমায় দিয়ে দেওয়া আছে, ভি জানো, এল জানো। তাহলে তোমরা কিন্তু কোন এল এর জন্য ভি প্রাইম পাবো, সেটা কিন্তু এই ইকুয়েশনটার সাহায্যে বুঝতে পেরে যেতে পারো। তার মানে কীরকম বিষয়টা, ধরে নাও তোমার কাছে দেয়া রয়েছে যে ভি হয়তো আমার 10 ভোল্ট, এরকম একটা দেয়া রয়েছে, আর এল যেটা, এল হয়তো 20 মিটার, এরকম দেয়া রয়েছে। কিছু মিটারের হবে, কিছু দৈর্ঘ্যের তো তোমার এল হবে। তো সেক্ষেত্রে তোমার ধরো ভি প্রাইম যেটা, সেটা 5 ভোল্ট চাই। তাহলে কত দৈর্ঘ্যের এল এর জন্য তুমি 5 ভোল্ট পেতে পারো, সেটা সিম্পল এই ইকুয়েশনে বসে আমরা করে ফেলতে পারি। তাহলে ভি প্রাইম কত আছে আমার, 5 আছে, ভি আছে 10, এল আছে 20, তাহলে স্মল এল কত, খুব সহজে আমরা বার করতে পারছি, 10 মিটার। তাহলে ঠিক জাস্ট হাফ যে অংশটা, সেই হাফ অংশ থেকে যদি আমি লাইনটা টেনে নিয়ে আসি, পুরোটা দৈর্ঘ্য যা, তার দৈর্ঘ্যের হাফ দৈর্ঘ্য থেকে আমরা যদি একটা লাইন টেনে নিয়ে এসে সার্কিটে জুড়ে দিই, তাহলে কিন্তু আমরা হাফ ভোল্টেজ পাবো। কারণ বিষয়টা ওরকমই রয়েছে যে টোটাল ভোল্টেজ ভি 10, ভি প্রাইম 5,
তো এইভাবে বুঝতেই পারছো, খুব সহজ জিনিসটাকে আমি বললাম, মানে ভি প্রাইম যদি 2 ভোল্ট হতো বা 1 ভোল্ট হতো তাহলেও সেইভাবে কিন্তু আমরা স্মল এল এর ভ্যালু বার করে নিতে পারতাম। এটা যেরকম দেখানো হলো ঠিক উল্টোটাও হতে পারে, তোমাদের মানে জিজ্ঞেস করতে মানে করা হতে পারে যে বিভিন্ন লেন্থের জন্য তাহলে ভোল্টেজ কত। ধরে নাও এখান থেকে 1 মিটার দূরে ভোল্টেজ কত, তাহলে কি করে বার করবো? ভি আর এল তো জানি 10 আর 20, তাহলে L1 বা L2 তার জন্য ভি প্রাইম কত সেটা তো আমরা নিশ্চয়ই বার করতে পারবে। তো এই হচ্ছে মেনলি পোটেনশিওমিটারের কাজ, আমরা এইভাবেই ব্যাপারটা করে থাকি। তো এইবার বিষয়টা হচ্ছে যেটা, যে পোটেনশিওমিটার আমাদের কোন কাজে লাগে, আমরা এগুলো দিয়ে কি করি। তো সব থেকে বড় যে কাজটা পোটেনশিওমিটার সেটা দিয়ে আমরা করি কি, যে কোনো একটা যদি আননোন সেল থাকে আমাদের, মানে একটা আননোন ব্যাটারি ধরো তোমাকে দিয়ে দেওয়া হয়েছে, তাহলে সেই ব্যাটারির তড়িৎচালক বল কত সেইটা আমরা নির্ণয় করতে পারি এই পোটেনশিওমিটারের সাহায্যে। তো শুরুতেই সেটা করে আমরা দেখাবো যে কোনো একটা অজ্ঞাত কোষ ব্যাটারি যদি আমাদের দিয়ে দেওয়া থাকে তাহলে সেই ব্যাটারির তড়িৎচালক বল কত সেটা কিন্তু আমরা পোটেনশিওমিটারের সাহায্যে মানে বার করতে পারবো। তো কী করে সেটা দেখো। তো সেটা বলার আগে আমরা আরেকটা জিনিস বলবো, সেটা হচ্ছে গ্যালভানোমিটার। যারা জানো তো জানোই, যারা জানো না তাদের জন্যই বলছি। গ্যালভানোমিটার ব্যাপারটা কীরকম, গ্যালভানোমিটার দিয়ে আমরা কী করি। তো তোমরা আগের যে ক্লাসগুলো যখন আমরা ওহমের সূত্র চ্যাপ্টার পড়িয়েছি সেখানে আমরা বলেছিলাম যে গ্যালভানোমিটারের সাহায্যে আমরা অ্যামিটার বা ভোল্টমিটার তৈরি করতে পারি। তো শুধু গ্যালভানোমিটারের কাজ কি, অ্যামিটার ভোল্টমিটার ছাড়া বানানো ছাড়া শুধুমাত্র গ্যালভানোমিটারের কাজ কি? তো এর কাজ হচ্ছে কোনো একটা সার্কিটের মধ্য দিয়ে কারেন্ট যাচ্ছে কিনা সেইটা মানে চিহ্নিত করা হচ্ছে আমার গ্যালভানোমিটারের কাজ। কারেন্ট যদি যায় সার্কিটে তাহলে গ্যালভানোমিটারের কাঁটা ডিফ্লেকশন হবে, কাঁটা নড়বে। কত কারেন্ট যাচ্ছে সেটা কিন্তু মেজার করবে না, সেটা মেজার করে অ্যামিটার। গ্যালভানোমিটার খালি কাঁটা নাড়িয়ে এটা বোঝাবে যে কোনো সার্কিটের মধ্য দিয়ে কারেন্ট যাচ্ছে কি যাচ্ছে না। যদি যায় কাঁটা নড়বে, ডান দিকে গেলে কাঁটা ডান দিকে নড়বে, কারেন্ট বাঁ দিকে গেলে কাঁটা বাঁ দিকে নড়বে, না গেলে কাঁটা স্থির থাকবে, তাকে আমরা বলি নাল পয়েন্ট। এইটা হচ্ছে আমার গ্যালভানোমিটারের কাজ। তো মনে করে নাও যে আমাদের কাছে ধরে নাও যে একটা গ্যালভানোমিটার রয়েছে, এই হচ্ছে একটা গ্যালভানোমিটার, সেটা কোনো একটা সার্কিট কিছুর সঙ্গে যুক্ত আছে। আমি ভেবে নিলাম ওপর নিচে কিছু একটা সার্কিট রয়েছে এবং উপরের সার্কিট থেকে নিচের সার্কিটে কারেন্ট আসছে কিনা সেটা বোঝার জন্য আমরা একটা গ্যালভানোমিটার নিয়েছি এখানে। এবার যদি ধরে নাও যে কারেন্ট উপর থেকে নিচের দিকে আসে, এমন যদি হয় তাহলে গ্যালভানোমিটারের কাঁটা ডান দিকে নড়বে, নিচ থেকে উপরে কারেন্ট গেলে কাঁটা বাঁ দিকে নড়বে। আর যদি কারেন্ট না যায়, সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার, যদি কারেন্ট না যায় তাহলে গ্যালভানোমিটারে আমরা কি পাবো? নো ডিফ্লেকশন, কোনো রকম কাঁটার বিক্ষেপ হবে না। এই ব্যাপারটাকে আমরা বলি নাল পয়েন্ট। তো এটা কেন বলছি এক্ষুনি বুঝতে পারবে। আমাদের পোটেনশিওমিটারে এই নাল পয়েন্ট যে মেথড, মানে গ্যালভানোমিটারের মধ্য দিয়ে কারেন্ট যাবে না, এই মেথডটা কিন্তু খুব বেশি বেশি করে ইউজ হয়। সেই কারণে আমরা এই ব্যাপারটা বলে নিলাম। তো কখন গ্যালভানোমিটারের মধ্য দিয়ে কারেন্ট যায় না? যখন গ্যালভানোমিটারের দু প্রান্তে ভোল্টেজ সমান হয়। তাহলে এখানের ভোল্টেজ যা, এখানের ভোল্টেজও তাই যদি হয়, তাহলে ইকুই পোটেনশিয়াল হলো দুটো। তো সেম পোটেনশিয়ালের মধ্যে কিন্তু কারেন্ট যায় না, এটা তোমরা সবাই জানো যে কারেন্ট কোথা থেকে কোথায় যায়। কারেন্ট আমরা সবসময় দেখলাম যে যখনই কোনো একটা সার্কিট আমরা ড্র করেছি সেখানে দেখেছিলাম ওহমের সূত্র চ্যাপ্টারে যে বেশি ভোল্টেজ সেখান থেকে কারেন্টটা শুরু হয় কম ভোল্টেজ যেদিকে সেই দিকে যায়, মানে একটা ভোল্টেজ ডিফারেন্স ক্রিয়েট করতে পারলে তখনই কিন্তু কারেন্ট ফ্লো হয়। এটা তোমরা কিন্তু দেখেছো আগে। এবার যদি দু প্রান্তেই সমান ভোল্টেজ হয় তাহলে তো কারেন্ট ফ্লো হবে না। কারেন্ট ফ্লো না হলে তখনই কি হচ্ছে? নো ডিফ্লেকশন হচ্ছে, কাঁটা নড়ছে না, এবং তাকে আমরা বলছি নাল পয়েন্ট। বোঝা গেল? তো এই বিষয়টা আমরা ব্যবহার করব দেখো পোটেনশিওমিটারের ক্ষেত্রে। এবং আমরা যেটা বললাম যে শুরুতেই করাবো কি না, একটা আননোন ব্যাটারি বা আননোন সেল রয়েছে, তার তড়িৎচালক বল নির্ণয় করবো। তো প্রথমেই আমরা একটা পোটেনশিওমিটার এঁকে নিচ্ছি। এই নিলাম পোটেনশিওমিটার এবং এখানে একটা রোধ রয়েছে। তোমরা রোধ আঁকতেও পারো, নাও আঁকতে পারো, না আঁকলে একটা স্ট্রেট লাইন আঁকতে হবে। আচ্ছা, এইখানে একটা আমাদের অজ্ঞাত একটা কোষ দিয়েছে। তো ধরে নিলাম কোষের তড়িৎচালক বল ই, অভ্যন্তরীণ রোধ আর, পোটেনশিওমিটারের যে ব্যাটারি ভোল্টেজ সেটা ভি দেওয়া রয়েছে।
আর এইখানে আমরা একটা গ্যালভানোমিটারকে ফিট করে রাখছি, গ্যালভানোমিটার জি, এবং তার সঙ্গে একটা জকি দেওয়া রয়েছে। এই জিনিসটাকে আমরা বলি জকি বা পয়েন্টার। এই পয়েন্টারটাকে আমরা বিভিন্ন পয়েন্টে পোটেনশিওমিটারের যে তার রয়েছে তাদের বিভিন্ন পয়েন্টে ফিক্স করিয়ে সেখান থেকে ভোল্টেজটাকে আমরা নিয়ে আসতে পারি, যেরকম একটু আগেই বলছিলাম। তো এই হচ্ছে বিষয়টা, আমাদের বার করতে হবে কি যে এই যে ই যেটা ই এর ভ্যালু কত, তড়িৎ চালক বল কত, এখানে যে কোষটা দেওয়া রয়েছে সেই ব্যাটারির ইএমএফ কত, এইটা বার করতে হবে। তো কি করে করবো দেখো, তো আমরা একটু আগেই বলে নিলাম যে এখানে যে তারটা থাকবে সেই তারের লেন্থ আমাদের বলে দেবে, তারের লেন্থ হচ্ছে এল। পোটেনশিওমিটারের তারের লেন্থ এল, ক্যাপিটাল এল আমরা ধরে নিচ্ছি বা বলে দেওয়া থাকবে, যাই হোক। তো আমরা কি করব, এখানে আমরা এই যে গ্যালভানোমিটারটা রয়েছে এবং তার সঙ্গে যে জকিটা রয়েছে, তো সেই জকিটাকে এই তারের পোটেনশিওমিটারের তারের বিভিন্ন পয়েন্টে টাচ করাতে থাকবো। এবং টাচ করাতে থাকলে কি দেখব যে গ্যালভানোমিটারের যে কাঁটা রয়েছে সেই কাঁটাটা ডিফ্লেকশন হচ্ছে, কাঁটা নড়ছে। তো কাঁটা নড়ছে কখন কাঁটা নড়ে, যখন এর মধ্যে দিয়ে কারেন্ট যায় তখনই কাঁটা নড়ে। তার মানে কি না, ভেবে নাও যে এই যে পয়েন্টারটা সেটাকে যখন আমরা কোনো একটা জায়গায় এখানে স্পর্শ করিয়েছি, ভেবে নেওয়া হচ্ছে এরকম কোনো একটা জায়গায় ধরো স্পর্শ করিয়েছি যখন কাঁটাটাকে এই তারের সঙ্গে এখানে ধরো স্পর্শ করিয়েছি, তো সেই মুহূর্তে হয়তো দেখা যাচ্ছে যে এখানকার যা ভোল্টেজ আর এখানকার যা ভোল্টেজ, এই দু প্রান্তের যে ভোল্টেজ তাদের মধ্যে ডিফারেন্স রয়েছে এবং তার জন্যই কারেন্টটা ফ্লো হবে, ভোল্টেজ ডিফারেন্স থাকলেই কারেন্ট ফ্লো হবে। তো আমরা দেখছি ধরো এখানে কম ভোল্টেজ রয়েছে, জেনারেলি এদিকে কম ভোল্টেজই হয়, কেননা বুঝতেই পারছো ভিটা কোন দিকে রয়েছে, পজিটিভ দিকটা এই এন্ডের সঙ্গে কানেক্টেড, তাহলে এই এন্ডে বেশি ভোল্টেজ হবে। যত এদিকে আসবো, যত বাঁ দিকে আসবো, ভোল্টেজ কমতে থাকবে। তাহলে এই এন্ডে আমার কম ভোল্টেজ রয়েছে, আমি আস্তে আস্তে যত ডান দিকে সরবো আমি বেশি ভোল্টেজ পাবো। তো যেটা বলছিলাম, তাহলে এখানে আমার একটা ভোল্টেজ রয়েছে, তো সেই ভোল্টেজটা যদি এর থেকে বেশি হয়, এখানকার ভোল্টেজের থেকে বেশি হয়, এখানে তো কম দেখতেই পেলে কম ভোল্টেজ, এখানে বেশি ভোল্টেজ, তাহলে একটা কারেন্ট ফ্লো হবে ভোল্টেজ ডিফারেন্স থাকার জন্য। তাহলে কি হচ্ছে, নিচ থেকে উপরের দিকে একটা কারেন্ট ফ্লো আমি পাচ্ছি এবং তার জন্য দেখলাম যে কাঁটাটা হয়তো বাঁ দিকে ডিফ্লেক্ট করলো, কাঁটার ডিফ্লেকশন হয়তো বাঁ দিকে হলো, গ্যালভানোমিটারের ডিফ্লেকশন। এবার কি করছি, এবার ধরো পয়েন্টারটাকে আমার মনে হলো যে না, এখানে নিয়ে দেখলাম যে ডিফ্লেকশন পেলাম বাঁ দিকে, আমি কাঁটার দিকটাকে এইখানে এনে দেখি, এরকম জায়গায় ধরো টাচ করালাম। এবার সেখানে গিয়ে হয়তো এমন হয়ে গেল যে এই নিচের পয়েন্টের যে ভোল্টেজ, সেই ভোল্টেজের থেকে আমার এই উপরের পয়েন্টের ভোল্টেজটা বেশি হয়ে গেছে। তাহলে কি ভোল্টেজ ডিফারেন্স পেলাম এবং তার ফলে কি হলো, হয়তো উপর থেকে নিচের দিকে একটা কারেন্ট ফ্লো পেলাম এবং তাতে দেখলাম যে এই গ্যালভানোমিটারের যে কাঁটা সেটা হয়তো রাইট সাইডে ডিফ্লেক্ট করলো, এরকম হলো। এরপরে আমরা কি করব, এরকম করতে করতে বিভিন্ন পয়েন্টে টাচ করাতে করাতে আমাদের এমন একটা পয়েন্ট, এই পোটেনশিওমিটারের তারের উপরে এমন একটা পয়েন্ট খুঁজে বার করতে হবে যে পয়েন্টে এসে হয়তো দেখা যাবে যে এই গ্যালভানোমিটারের কাঁটার কোনো ডিফ্লেকশন হচ্ছে না, কাঁটা একদম স্ট্রেট রয়েছে। তার মানে কি, কারেন্ট যাচ্ছে না। আমরা একটু আগেই বললাম যে কারেন্ট যখন যাবে না তখন আমরা নো ডিফ্লেকশন পাবো, তার মানে আমরা তখন পাবো কি, সেই নাল পয়েন্ট, আমাদের ডিজায়ার্ড নাল পয়েন্টটা পেলাম। এবার তার মানে কি, তার মানে উপরের ভোল্টেজ আর নিচের ভোল্টেজ তখন সেম এবং এই সার্কিটের মধ্যে তখন কোনো কারেন্ট ফ্লো হচ্ছে না। ভালো করে বুঝবে, গ্যালভানোমিটারের কাঁটার কোনো ডিফ্লেকশন নেই, নাল পয়েন্ট পেলাম, তাহলে গ্যালভানোমিটার দিয়ে কোনো কারেন্টই যাচ্ছে না। কারেন্ট যাচ্ছে না মানে আমরা যে পয়েন্টে ধরো টাচ করিয়েছি সেটা হয়তো এই পয়েন্টটা আর এই নিচের পয়েন্টটা, তাহলে গ্যালভানোমিটারের দুটো পয়েন্টে কি দেখতে পাচ্ছি, সমান ভোল্টেজ হয়ে গেছে, তাই জন্যে কোনো কারেন্ট ফ্লো হচ্ছে না। এবার তাহলে তখন এই পয়েন্টের ভোল্টেজটাকে আমরা ক্যাপিটাল ই বলতে পারি। কেন ক্যাপিটাল ই বললাম, তোমাদের হয়তো মনে হচ্ছে যে এখানে তো একটা অভ্যন্তরীণ রোধ রয়েছে, ইন্টারনাল রেজিস্ট্যান্স রয়েছে, সেখানে কিন্তু ভোল্টেজ ড্রপ হওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু কোনো কারেন্টই ফ্লো হচ্ছে না সার্কিটে, তাহলে এখানে ভোল্টেজ ড্রপ হওয়ার কোনো চান্স নেই, কারেন্টই তো নেই, তাহলে কি করে ভোল্টেজ ড্রপ হবে? এই জায়গাটায় ভোল্টেজ ড্রপ হবে না, পুরো যে ই ভোল্টেজটা সেটা এইখানে থাকবে তাহলে। আচ্ছা, আর উপরে যে ভোল্টেজটা থাকবে সেটার সঙ্গে আমার ই তাহলে ইকুয়াল হবে, তো আমি ভেবে নিচ্ছি যে উপরের যে ভোল্টেজটা সেটা হয়তো ভি প্রাইম এবং সেটা হয়তো কোনো একটা
স্মল এল লেন্থের জন্য আমরা পেয়েছি, এইটুকু হয়তো স্মল এল লেন্থ। তাহলে আমরা একটু আগেই দেখেছি যে স্মল এল লেন্থের জন্য ভোল্টেজ কত হয়, তাহলে ভি প্রাইমকে আমরা কি লিখতে পারি, ক্যাপিটাল ভি বাই ক্যাপিটাল এল ইন্টু স্মল এল। একক দৈর্ঘ্যের ভোল্টেজ হচ্ছে ভি বাই এল, তাহলে স্মল এল লেন্থের ভোল্টেজ কত, ভি বাই এল ইন্টু এল, একদম ঐকিক নিয়মে। এল এর জন্য ভোল্টেজ কত ভি, তাহলে স্মল এল এর জন্য ভোল্টেজ কত, ভি বাই এল ইন্টু এল। বুঝতে পারছো নিশ্চয়ই? তাহলে কি হয়েছে, এই নাল পয়েন্টে আমরা কি পেলাম, যেটা যে ভি প্রাইম সেটা নিশ্চয়ই ই এর সঙ্গে ইকুয়াল, তাই জন্যই এখান দিয়ে কোনো কারেন্ট কিন্তু ফ্লো হয়নি, তাহলে আমরা বলতে পারি এটা ইকুয়াল তাহলে ই। তো আলটিমেট আমরা যেটা চাইছিলাম যে এই তড়িৎচালক বলের মান কত, সেটা কিন্তু আমরা পেয়ে গেলাম। তাহলে কত হচ্ছে ই এর মান, ই এর মান হচ্ছে ভিএল বাই এল। এই হচ্ছে আমার তড়িৎচালক বলের মান। বুঝতে পারলে খুব সহজ জিনিসটা, এইভাবে আমরা পাচ্ছি। তো এখানে আমাদের ভি জানা থাকবে, ক্যাপিটাল এল জানা থাকবে, খালি আমাদের স্মল এলটা খুঁজে বার করতে হবে যে কোন পয়েন্টে জকিকে টাচ করালে আমরা নাল পয়েন্ট পাবো, এবং সেই নাল পয়েন্ট অনুযায়ী আমরা কিন্তু তড়িৎচালক বল কত আননোন যে কোষটা দিয়েছিল তার তড়িৎচালক বল বার করে ফেলতে পারছি। তো এইটা পুরোটা আমরা করলাম নাম্বার 1 যে কোশ্চেনটা, যে কি করে একটা অজ্ঞাত কোষের তড়িৎচালক বল বার করা যায়, পুরো সিস্টেমটা কিন্তু এটা। কোশ্চেনটা কি, কোশ্চেনটা হচ্ছে অজ্ঞাত কোষের তড়িৎচালক বল নির্ণয়। এটা কিন্তু আমরা পুরোটা এইভাবে করতে পারবো। আচ্ছা, নেক্সট যেটা করানো সেটা হচ্ছে যে আমাদের যদি এবারে দুটো আননোন সেল দেয়, দুটো অজ্ঞাত কোষ দেয়, তাহলে তাদের যে তড়িৎচালক বল তাদের কম্প্যারিজন বা তাদের অনুপাত কত, সেটাও কিন্তু আমরা এই পোটেনশিওমিটার থিওরির সাহায্যে বার করতে পারি। তো সেই কোশ্চেনে চলে যাচ্ছে। পরের কোশ্চেন হচ্ছে কম্পারিজন, কম্পারিজন মানে তুলনা, কম্পারিজন বিটুইন টু আননোন, অ্যাকচুয়ালি কম্পারিজন অফ ইএমএফ হওয়া উচিত, কম্পারিজন অফ ইএমএফ বিটুইন টু আননোন সেলস, দুটো অজ্ঞাত রোধের তড়িৎচালক বলের তুলনা, এইটা আমরা বার করতে চাইছি। তো কি করে করবো দেখো, তাহলে শুরুতেই আমরা একটা পোটেনশিওমিটার এঁকে নেবো, এই একটা পোটেনশিওমিটার এঁকে নিলাম। এবারে একটা স্ট্রেট লাইন দিয়ে দেখাচ্ছি, রোধ দিয়ে দেখাচ্ছি না। আচ্ছা, ভি রয়েছে, এটার দৈর্ঘ্য এল। আচ্ছা, এটা উপরে এলটাকে লিখছি, এল দৈর্ঘ্য। এর সঙ্গে দুখানা আমরা কোষ নিয়ে নিচ্ছি, দুখানা ব্যাটারি নিচ্ছি। এটা ধরো ইএমএফ E1, এটা ধরো ইএমএফ E2, এটা R1, এটা R2, কানেকশন করা আছে, গ্যালভানোমিটার দেওয়া রয়েছে, এখান থেকে জকিটার রয়েছে। এই হচ্ছে বিষয়টা, এরকম টাইপের একটা সার্কিট লাগবে তোমাদের। বার করতে হবে যে E1 আর E2 এদের অনুপাত কত, এদের মধ্যে তড়িৎচালক বলের কম্পেয়ার করবো আমরা। তো সার্কিটে আমরা কি করব দেখো, সার্কিটে আমরা সুইচ রাখবো, সুইচ না রাখলে এই সার্কিটটা কিন্তু করা সম্ভব না। তো কি করছি, তার জন্য আমরা এখানে দুটো সুইচের ব্যবস্থা করে দিচ্ছি। এইখানে একটা সুইচের রাখছি, এখানে একটা সুইচ রাখছি। এই সুইচটার নাম দিলাম K1, এই সুইচটার নাম দিলাম K2। বাংলায় বলছি চাবি, যেরকম সুইচ হয় না, সুইচ অন অফ করা যায়, সেরকম ব্যাপার রাখলাম আর কি। তো কি করছি দেখো, প্রথম কেসটাতে আমরা K1 যে সুইচটা সেটাকে ক্লোজড রাখছি, আর K2 সুইচকে আমরা ওপেন রাখছি। তাহলে ফার্স্ট কেস যেটা আমরা করছি, ফার্স্ট কেসে আমরা K1 সুইচকে আমরা রাখছি ক্লোজড, আর K2 সুইচকে আমরা ওপেন রাখছি। তো কোনো সার্কিট যখন ওপেন থাকে তোমরা জানবে সেই সার্কিট দিয়ে কারেন্ট ফ্লো হয় না, এবং সার্কিটটার সঙ্গে কোনো কানেকশানও নেই, পোটেনশিওমিটারটা পুরো একটা বিচ্ছিন্ন সার্কিট হয়ে গেছে। তাহলে কে রয়েছে, শুধুমাত্র K1 সার্কিট যেটা রয়েছে, মানে K1 সুইচ যেহেতু ক্লোজ, তাহলে E1 R1টা এখন পোটেনশিওমিটারের সঙ্গে কানেক্টেড রয়েছে। তাহলে ভেবে নেওয়া যেতে পারে যে কোনো একটা L1 লেন্থ,
ভেবে নিচ্ছি কোনো একটা L1 লেন্থের জন্য হয়তো আমরা গ্যালভানোমিটারে নাল পয়েন্ট পাবো। তো সেক্ষেত্রে আমরা ঠিক আগের যে প্রবলেমটা করলাম সেখান থেকে বলতে পারি যে E1 এর ভ্যালু তাহলে কত হবে, V/L ইন্টু L1 হবে, কারণ L1 লেন্থের জন্য আমি জকিকে টাচ করিয়ে জিতে নাল পয়েন্ট পেয়েছিলাম। আগের মতোই বিষয়টা, ভালো কথা। এবারে কি করছি দেখো, পরের কেসটাতে যেটা করব, সেকেন্ড কেস। সেকেন্ড কেসে আমরা K1টাকে ওপেন রাখছি আর K2কে ক্লোজ করে দিচ্ছি। তাহলে সেকেন্ড কেসে আমরা কি করেছি, K1কে ওপেন রাখছি আর K2কে আমরা ক্লোজ করে দিচ্ছি, K2 ক্লোজড। তো এরকম যদি বিষয়টা হয় যে K1 ওপেন K2 ক্লোজ, তার মানে কি হয়েছে, এখন এই E1 R1 সার্কিটে নেই, সার্কিটে রয়েছে E2 R2। তাহলে E2 ভ্যালু কত হবে, E2 হয়ে যাচ্ছে V/L ইন্টু L2। কেন L2 লিখলাম না, ভেবে নিচ্ছি যে এবারে হয়তো কোনো একটা L2 লেন্থের জন্য আমরা হয়তো নাল পয়েন্ট পেয়েছি। আগেরটা যেরকম L1 লেন্থে নাল পয়েন্ট পেয়েছিলাম, এবার ভেবে নিচ্ছি কোনো একটা L2 লেন্থের জন্য নাল পয়েন্ট পাচ্ছি, সেই জন্য আমরা লিখলাম V/L ইন্টু L2। এবারে এই দুটো ইকুয়েশন নাম্বার 1 আর নাম্বার 2কে যদি আমরা ডিভাইড করে দিই, 1/2 এরম যদি করে দিই, তাহলে কি পাবো, U1/E2 ইকুয়াল আমরা পেয়ে যাচ্ছি L1/L2। তাহলে হয়ে গেল কম্প্যারিজন, E1 E2 অনুপাত সেটা কি হবে, এই দুটোর যে দুটো লেন্থের জন্য আমরা নাল পয়েন্ট পাচ্ছিলাম সেই দুটো লেন্থের রেশিও সঙ্গে এটা কিন্তু ইকুয়াল হয়ে যাচ্ছে। বোঝা গেল, এটা হচ্ছে সেকেন্ড প্রবলেমটা ছিল। আর নাম্বার 3 যেটা হবে সেটা হচ্ছে যে, সেটাই লাস্ট প্রবলেম পোটেনশিওমিটারের, সেটা হচ্ছে যে কোনো একটা আননোন সেলের যে ইন্টারনাল রেজিস্ট্যান্স, অভ্যন্তরীণ রোধ, সেটাও কিন্তু আমরা পোটেনশিওমিটার দিয়ে বার করতে পারবো, এবং আমাদের পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট ওই জিনিসটা। খুব থিওরিটিক্যাল কোশ্চেনও আসে এবং অঙ্কও আসবে ওখান থেকে, যার জন্যে ওই ফর্মুলাটাও আমাদের দরকার হবে, ফর্মুলাটা মনে রাখতে হবে যে কী ফর্মুলাটা। যাই হোক, সেটাই আসছি। ডিটারমিনেশন অফ internal resistance of a cell with potentiometer। তাহলে এখানে আমরা কি করছি, একটা ফার্স্টে পোটেনশিওমিটার নিয়ে নিচ্ছি, যেরকম আগেও নিচ্ছিলাম। একটা পোটেনশিওমিটার এঁকে নেবো ফার্স্টেই, এই একটা পোটেনশিওমিটার নিয়ে নেওয়া হলো V। এর সঙ্গে আমরা নিচ্ছি একটা আননোন সেল, এই একটা আননোন সেল নিলাম, তার একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স নিলাম। আচ্ছা, তার সঙ্গে আমরা একটা এক্সটার্নাল রেজিস্ট্যান্সকে শান্ট করে দিচ্ছি, এক্সটার্নাল রেজিস্ট্যান্সকে এখানে শান্ট করে দিচ্ছি। E রয়েছে, স্মল r রয়েছে, এবং এখানে আমরা একটা গ্যালভানোমিটার লাগিয়ে নিচ্ছি, এবং এই হচ্ছে আমাদের জকি, এই হচ্ছে সার্কিটটা। এবং এখানেও আমরা একটা চাবির ব্যবস্থা রাখবো। কোথায় রাখবো দেখো, আমরা এইখানে একটা চাবির ব্যবস্থা রাখছি। কে আমাদের বার করতে হবে স্মল আর এর ভ্যালু কত, স্মল আর অভ্যন্তরীণ রোধটা কত, সেইটা বার করবো। তো আগের মতোই পুরো বিষয়টা, পোটেনশিওমিটারের ব্যাটারি ভোল্টেজ V রয়েছে, তারের যে দৈর্ঘ্য সেটা ক্যাপিটাল L রয়েছে, সেলটার যে ইএমএফ তাকে আমরা E নিয়ে নিয়েছি, অভ্যন্তরীণ রোধ নিয়েছি স্মল r, আর একটা এক্সটার্নাল রেজিস্ট্যান্স নিচ্ছি R, আর একটা চাবি রয়েছে। এই রয়েছে বিষয়টা, আমাদের বার করতে হবে স্মল r কত। তো ফার্স্ট কেস দেখি, প্রথম ক্ষেত্রে আমরা কি করব। ফার্স্ট কেসে আমরা কি করছি দেখো, আমরা কে যেটা রয়েছে সেটাকে ওপেন রাখছি। তাহলে প্রথম ক্ষেত্রে আরটা আমার সার্কিটে কানেক্টেড নয়, ই আর আর জি রয়েছে। তাহলে প্রথম ক্ষেত্রে যদি আরটা কানেকশন নাই থাকে, তাহলে দেখতে কেমন হচ্ছে, আমাদের একদম প্রথম যে প্রবলেমটা আমরা সলভ করলাম তার মতো দেখতে হয়ে যাচ্ছে। তো এক্ষেত্রে ধরে নিই যে আমরা L1 লেন্থের জন্য, L1 লেন্থের জন্য আমরা নাল পয়েন্ট পাচ্ছি, নাল পয়েন্ট পাওয়া যায়, এটা ভেবে নিচ্ছি।
বা পাচ্ছি আলটিমেটলি আর কি। আমরা জকিটাকে বিভিন্ন পয়েন্টে দিয়ে দেখছি যে L1 লেন্থের জন্য হয়তো নাল পয়েন্ট পাচ্ছি। তো সেক্ষেত্রে আমরা খুব সহজেই এখান থেকে ই এর মান বার করে ফেলতে পারি। তাহলে ই কত হচ্ছে? ই হচ্ছে ভি বাই ক্যাপিটাল এল ইন্টু L1 হয়ে গেল। এটা আমার নাম্বার 1 ইকুয়েশন। এবার খেলা শুরু হবে। খেলা শুরু হবে কীরকম? এবার আমরা কেটাকে ক্লোজ করব। সেকেন্ড কেসে কি করছি আমরা? কেটাকে ক্লোজড করে দিচ্ছি। এবারই হচ্ছে ব্যাপারটা কি হয়েছে দেখো। তাহলে কে যখনই আমরা ক্লোজ করে দিয়েছি, তাহলে এখানে একটা ক্লোজড সার্কিট ফর্মেশন হচ্ছে, এবং তার ফলে কি হয়েছে, আমাদের এখানকার যে ভোল্টেজ, যেটা আগের ক্ষেত্রে ই ছিল, সেটা এখন আর ই থাকবে না। ধরে নিচ্ছি এই জায়গাটার ভোল্টেজ হয়ে গেছে আমার ই প্রাইম। তাহলে আমাদের জকিকে এমন একটা জায়গায় টাচ করাতে হবে যেখানকার ভোল্টেজ ই প্রাইম হবে, এবং তার জন্যই আমরা এখানে নাল পয়েন্ট পাবো। দুদিকের ভোল্টেজ সেম হলেই নাল পয়েন্ট পাওয়া যায়। তাহলে আমাদের এই উপরের যে পয়েন্টারটা রয়েছে সেটাকে এখানে এমন কোনো জায়গায় টাচ করাতে হবে যার ভোল্টেজ ই প্রাইমের সঙ্গে সমান। তাহলে ই প্রাইমটা কত সেটাও তো আমাকে জানতে হবে। সেটাকে জানতে হবে এই সার্কিটটার রেসপেক্টে। তো কীভাবে কি সেটা আসছে। তাহলে এখানে কি হলো দেখো, আলটিমেটলি যে আমরা ভেবে নিলাম যে L2 লেন্থ, আগেরটা L1 পেয়েছি, এবার ধরে নিচ্ছি যে L2 লেন্থের জন্য নাল পয়েন্ট পাওয়া যাচ্ছে। আর লিখছি না, বুঝে নাও, L2 লেন্থের জন্য নাল পয়েন্ট পাচ্ছি। তাহলে এখন ই প্রাইম যেটা, সেটা কত হওয়া উচিত? ভি বাই এল ইন্টু L2 হওয়া উচিত। এই ই প্রাইমটা ভি বাই এল ইন্টু L2 হওয়া উচিত, কারণ এখন আমরা ধরে নিয়েছি যে কোনো একটা L2 লেন্থের জন্য, এই জায়গাটা L2, আগেরটা এইটুকু L1 ছিল, এখন L2 লেন্থের জন্য আমরা ধরো নাল পয়েন্ট পেয়েছি। হলো? আচ্ছা, ভালো কথা, এটাতে ইকুয়েশন নাম্বার 2 বলতেই পারি। কিন্তু এখনও আমরা জানি না যে ই প্রাইমটা কত অ্যাকচুয়ালি। তো ই প্রাইম আমার কত হওয়া উচিত? ই প্রাইম হওয়া উচিত আমার ই মাইনাস আই আর। কেন ই মাইনাস আই আর? কারণ হচ্ছে কি, এখানে একটা যেহেতু সার্কিট ফর্মেশন হয়েছে, একটা লুপ ফর্মেশন হয়েছে, তাহলে এর মধ্যে দিয়ে একটা কারেন্ট ঘোরার কথা, এবং সেই কারেন্টটার জন্য এই স্মল আর এর মধ্যে একটা ভোল্টেজ ড্রপ হবে, যেটাকে আমরা লস্ট ভোল্ট বলি বা নষ্ট ভোল্ট বলি। তাহলে ই এর থেকে ওই আই আর বাদ দিলে যে ভোল্টেজটা থাকে সেটা এখন এখানে এসে আমার পড়বে। তাহলে আমায় বার করতে হবে যে এই কারেন্টটা কত ছিল, সেটা যদি বসাই ইকুয়েশনে তাহলেই বার করতে পারছি। তাহলে কি হলো দেখো, এখানে যে কারেন্টটা ঘুরছে সেই কারেন্টটা কত সেটাকে আমরা বার করে ফেলি। তাহলে দেখো এখানে কি হয়েছে আলটিমেটলি, যে আমরা যদি এখানে কেভিএল লাগাই, তাহলে ই ইকুয়াল আমরা বলতে পারি আই ইন্টু আর প্লাস আর। কেভিএল লাগালাম এইটুকু জায়গার মতো, তাহলে ই ইকুয়াল আই ইন্টু আর প্লাস আর হলো, দুটো রেজিস্ট্যান্স ছিল। তাহলে আই কত? আই মানে হচ্ছে ই বাই আর প্লাস আর। সেটা আমরা এখন এই আই এর জায়গায় বসিয়ে দিতে পারি। তো সেটাই করছি দেখো, এখান থেকে ই মাইনাস আই আর করতে হবে। তাহলে কি করছি? ই মাইনাস আই মানে কত ছিল? ই বাই আর প্লাস আর, তার সঙ্গে রয়েছে আর গুণ। এই আর প্লাস আরটা ই এর সঙ্গে গুণ করে দেওয়া যায়। গুণ করলে কত হচ্ছে? ই স্মল আর প্লাস ই ক্যাপিটাল আর মাইনাস ই ইন্টু আর বাই আর প্লাস আর। এখান থেকে ই আর ক্যান্সেল হয়ে যায়। তাহলে যেটা পড়ে থাকছে সেটা এখানে বসাই। তাহলে ই মাইনাস আই আর মানে কত পেলাম? ই ক্যাপিটাল আর বাই স্মল আর প্লাস ক্যাপিটাল আর ইকুয়াল ভি বাই এল ইন্টু L2। আশা করি বুঝতে পারলে। তাহলে এখান থেকে আমরা ইকুয়েশন নাম্বার 3 পেলাম একটা। এবার যদি আমরা ইকুয়েশন নাম্বার 1 আর ইকুয়েশন নাম্বার 3কে ডিভাইড করে দিই, তাহলে এখান থেকে কিন্তু আমরা স্মল আর এর মানটা বার করতে পারি। তাহলে এই সার্কিটটা আমার আর লাগছে না, আমি সেই জন্য মুছে দিচ্ছি সার্কিটটা। এই জায়গাতেই সলভটা করি তাহলে। তাহলে দেখো কি হলো, 1 আর 2কে যদি ভাগ করে দাও তাহলে কি আসবে? ই, ওপরটা ই রয়েছে, বাই ই আর বাই আর প্লাস আর ইকুয়াল, এখানে রয়েছে L1 আর এখানে থাকছে L2, কারণ ভি বাই এল ক্যান্সেল হয়ে যাচ্ছে। তোমরা যদি নিজেরা একটু খাতায় করো আমার সঙ্গে তাহলে খুব ভালো বুঝতে পারবে। ভি বাই এল ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে L1 বাই L2 থাকছে, এখানে ই বাই ই আর প্লাস আর, তাহলে ইও কেটে যাচ্ছে। তাহলে আলটিমেট পুরো থাকছে কি? আর প্লাস আর বাই আর ইকুয়াল L1 বাই L2, এরকম একটা কিছু থাকছে। আচ্ছা, এখান থেকে আবার আরকে যদি ভাগ করো, আরকে ভাগ করলে এই জায়গাটা মুছে দিচ্ছি, তাহলে এখানটা আর লাগছে না।
তাহলে দেখো এখানে যদি আমরা আর কে ভাগ করি তাহলে থাকছে কি স্মল আর বাই ক্যাপিটাল আর প্লাস 1 L1 বাই L2। তাহলে এখান থেকে আর বাই আর করলে আসছে L1 বাই L2 মাইনাস 1। তাহলে স্মল আর কত, আরটাকে গুণ করে নেব, L1 বাই L2 মাইনাস 1। তাহলে এটাই কিন্তু আমার অভ্যন্তরীণ রোধের মান পেয়ে গেলাম। তাহলে যদি আমরা ওই যে শান্টিং করেছিলাম যে আরটা দিয়ে, ক্যাপিটাল আর দিয়ে, সেই আরটা যদি জানতে পারি, আর যে লেন্থগুলোর জন্য আমরা দুবার নাল পয়েন্ট পেলাম সেই লেন্থগুলো যদি জানতে পারি, তাহলে কিন্তু আমরা অভ্যন্তরীণ রোধটা পেয়ে যাচ্ছি। তাহলে মোটামুটি তোমাদের ক্লাস 12-এর জন্য পোটেনশিওমিটার দিয়ে এই 3টে থিওরিটিক্যাল কোশ্চেন আসে এবং এই ফর্মুলাগুলো দিয়েই কিন্তু অঙ্ক আসে। তো আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি, পরে আরও অনেক নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো।